নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে নতুন গল্প এবং কবিতা নিয়মিতভাবে আসতে থাকবে গল্প কল্পদ্রুম চ্যানেলে। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় চ্যানেল এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। ছোট্ট একটা অনুরোধ, প্রতিবারের মতোই প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের এতটুকু সহযোগিতা আমাদেরকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করবে। হ্যালো এভরিওয়ান, 98.6 তোমার এফএমে তোমাদেরই মনের উষ্ণতা মাপতে চলে এসেছি আমি, তোমাদের রাতের বন্ধু তুহিন। আমার স্টুডিওর ঘড়িতে এই সময় বলছে রাত 12:03। আর আজকের প্রথম ঘন্টাতেই থাকছে দ্বীপ জেলে যাই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে গৌরী প্রসন্ন মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়ের সেই অসাধারণ কম্পোজিশন। এই রাত তোমার আমার। শুনতে থাকো আমার প্রিয় বন্ধুরা, কথা হবে গানের ওপারে, শুধুমাত্র তোমাদেরই 98.6 তোমার এফএমে। মিউজিক ভলিউমটা বাড়িয়ে দুহাতে হেডফোনটা একটু ঠিকঠাক করে নেয় তুহিন। অনেকক্ষণ থেকেই কন্ট্রোল প্যানেলে লাইট প্লেইং করছিল। রাতের কলাররা একের পর এক আসতে শুরু করে দিয়েছে। রেকর্ডিং বাটনটা অন করে মুখের কাছে টেনে নেয় মাইক্রোফোন। বোতামে চাপে খুলে দেয় দূরাভাসের অবরুদ্ধ পথ। হাই, হুজ দিস? কে কথা বলছো? গলায় পরিচিত স্বভাব চাঞ্চল্য আনার চেষ্টা করে তুহিন। কিন্তু কোনো মনুষ্য কণ্ঠস্বরের পরিবর্তে ভেসে আসে কিছু যান্ত্রিক গোলযোগপূর্ণ আওয়াজ। কয়েক সেকেন্ড অপেক্ষা করে তুহিন। সংযোগ বিচ্ছিন্ন করে পরের কলটায় চলে যাওয়ার আগেই অবশ্য পুনরায় কিছু স্পন্দন ভেসে আসে হেডফোনে। ঠিক ঝকঝকে পরিষ্কার নয়, যেন কোনো অপর জগৎ থেকে প্রতিধ্বনিত হয় কয়েকটা শব্দ। কেমন আছো তুহিন? ঘসঘসে চাপা পুরনো রেকর্ডের মতো শোনায় কথাগুলো। আমি তো বিন্দাস আছি, তুমি কেমন আছো? কে কথা বলছো বন্ধু? প্রত্যুত্তরে বিপরীত প্রান্তের মধ্যবয়সী পুরুষ কণ্ঠটির গলায় বিষণ্ণতা মিশ্রিত মৃদু হাসির আওয়াজ। আমি এক অনিদ্রার রোগী তুহিন। কত বিনিদ্র রাত কাটাই এখন, তার আর হিসেব নেই। আর নামে আমায় এখন আর কেউ চিনে না। সেই পরিচয়ের প্রয়োজন অনেকদিন আগেই ফুরিয়ে গিয়েছে। প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল এই নাইট শোটা হোস্ট করছে তুহিন। কত যে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তারই অত্যা নেই। মধ্যরাতের কলাররা বরাবরই বেশ অদ্ভুত প্রকৃতির হন। অথবা এটাও হতে পারে রাতের নির্জনতা মানুষের মনে অবগুণ্ঠিত অধ্যায়গুলি উন্মোচিত করে তোলে। একটু বিরক্ত হলেও ধৈর্য হারাল না তুহিন। কলারদের সাথে এই জন্যে সে আগে থেকে কথা বলে নেয়, যাতে অনিয়ার কোনোভাবে অপ্রস্তুত হতে না হয়। বুঝলাম। তা বন্ধু, আজ তোমার এফএমে কি শুনতে চাও সেটা বলো। এনি স্পেশাল রিকোয়েস্ট? সেই একই রকম অদ্ভুত ভাঙা ভাঙা গলায় মধ্যরাতের আগন্তুক অতিথি আবারও বড় বিমর্ষ সুরে হাসল। আমার রিকোয়েস্ট কি তুমি রাখতে পারবে তুহিন? জাগতিক চাওয়া পাওয়া সবই যে তুচ্ছ হয়ে যায় জীবনের অপর প্রান্তে এসে। নিঃসঙ্গ আছি বহুদিন, তাই আজ মনে হলো শব্দের দুনিয়ার আলোড়নটা যেন একটু অনুভব করে দেখি। আজ রাতের ফার্স্ট কলটাই যে এত বিরক্তিকর হবে তা কে জানতো। আরও কিছুক্ষণ হু হাঁ করে লাইনটা ডিসকানেক্ট করে দিল তুহিন। মেজাজটা বেশ খিচড়ে গেছে। কিছুক্ষণ ধূমপানের বিরতি না নিলে পুরো রাতের শোটা
টানা বেশ কষ্টকর হয়ে যাবে। অতঃপর কিউতে বেশ পরপর কয়েকটা মন মাতানো বাংলা গানের ডালি সাজিয়ে মিনিট 10 একটা ব্রেক নিয়ে স্টুডিও থেকে বেরিয়ে এলো তুহিন। নোভোপলিস টাওয়ারের 7th ফ্লোরে ওদের রেডিও স্টেশনের অফিস। লিফট ধরে সোজা চলে এলো রুফটপে। একটা জয়েন্ট রোলে অগ্নি সংযোগ করে পরপর বেশ কয়েকটা দীর্ঘ শুকটান দেওয়ার পর মেজাজটা একটু খোলতাই মনে হলো। গত 5-6 মাস ধরেই চেষ্টা করছে দিনের কোনো একটা স্লট ধরার, এতে লিসনার নাম্বার আর পপুলারিটি দুটোই বাড়বে। রাতের পর রাত এইসব ইনসমনিয়াক ফ্রাস্ট্রেটেড পাবলিকদের নিয়ে শো করতে এসে ও নিজেও ক্রমশই অধৈর্য হয়ে পড়ছে। এখনও বিশেষ সুবিধে করে উঠতে পারেনি যদিও। আসলে সব জায়গাতেই লবির প্রয়োজন হয়। অন্য 2-4টে রেডিও স্টেশন থেকে যে কোনো অফার আসেনি তেমনটা নয়, কিন্তু সেগুলোর কোনোটাই তোমার এফএমের মতো জনপ্রিয় নয়। তাই এখনই চ্যানেল ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ছেঁড়াখোড়া চিন্তাভাবনার মাঝে বেশ কিছুক্ষণ হারিয়ে গিয়েছিল তুহিন। প্রথমটা শেষ করে দ্বিতীয় একটা সিগারেট ধরিয়ে ফেলেছে ইতিমধ্যে। সম্বিত ফিরল আচমকাই। সর্বনাশ, 10 মিনিটের ব্রেকের জায়গায় কখন যে 17 মিনিট হয়ে গিয়েছে খেয়ালই নেই। কোনো কারণে দেরি হলে সাউন্ড অপারেটর শুভ্র কল করে নেয়। আশ্চর্য, এত দেরির পরেও নিচ থেকে কারো ডাক আসেনি। ছাদ থেকে স্টুডিওতে ঢুকতে আরও মিনিট 3 সময় তো লাগবেই। আধ পোড়া সিগারেটটা স্নিকার্সের তলায় ঘষে দুধদার করে সিঁড়ি ধরে নিচের দিকে দৌড় দিল তুহিন। লিফটের জন্য এখন আর অপেক্ষা করার কোনো মানে হয় না। কিন্তু শো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গানের পাট চুকি এখন চলছে রাতের কলাপদের সাথে টুকটাক খোশগল্পের পর্ব। কানে হেডফোন আর মাইক্রোফোনে মুখ রেখে একটি মানুষ অনবরত কথা বলে চলেছে। না, সে কোনো পরিবর্ত আর্যে নয়, যদিও সে অতি পরিচিত। তোমার ফেমে রাতের বন্ধু তুহিন কান্তি ভট্টাচার্য। বিস্মিত হতবাক তুহিনের প্রতি আর্যের সিটে বসে থাকা সেই মানুষটি ঠোঁটের মুচকি হাসি আর চোখের কোণে ঈষৎ বিদ্রূপের রেখা দেখিয়েই মুহূর্তেই যেন বাতাসে মিলিয়ে গেল। উফ, এই পেটরোগা ড্রাইভারটাকে কোথা থেকে পেলি বলতো? এইটুকু পথ যেতে যদি এতবার থামে তাহলে আর রাতের মধ্যে পৌঁছতে পারবো বলে তো মনে হয় না। ব্যাকসিটে জানালার কাঁচটা নামিয়ে ভুরু কোঁচকায় ভাস্বতী। 34 নম্বর জাতীয় সড়কের একধারে হ্যাজার্ড স্লাইডগুলো জ্বালিয়ে ওদের গাড়িটা অপেক্ষা করছিল। সূর্যি মামা ঘণ্টাখানেক হলো গুড ইভিনিং জানিয়ে আজকের মতো পাটে গিয়েছেন। শহরের হিসেবে যদিও সবে সন্ধে, তবে জায়গাটা বেশ নিরিবিলি বলে আধার চাকিয়ে বসেছে চারপাশে। অপূর্বর মুখেও এবার বিরক্তির ছাপ স্পষ্ট। পেছন থেকে হাত বাড়িয়ে গ্লাভ বক্স থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আনলো। অনেক রাস্তা যেতে হবে বলে দিনের আলো থাকতে থাকতেই ওরা বেরিয়ে পড়েছিল। ঠিকঠাক চললে ঘন্টা 3 মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু বিধিবাম। আমাকেও একটা দিস। ভাস্বতী হাত বাড়ালো। সত্যি ড্রাইভারটা যে আজ এমন ঝোলাবে ভাবিনি। সেন্টার থেকে অবশ্য ম্যাক্সিমাম দিন ভালো লোকই পাঠায়। শেষমেশ মনে হচ্ছে আমাকে স্টিয়ারিং ধরতে হবে এবার। রক্ষে করুন প্রতিদেবতা। লাস্টবারের ওয়ার্কশপের বিলটা কত এসেছিল মনে আছে তো? ফের অ্যাক্সিডেন্ট করলে কত খসবে ধারণা আছে? অপূর্ব বেশ আশাহত মুখে ভাস্বতীর দিকে তাকালো। সত্যি বলতে কি, বছর 3 আগের একটা অ্যাক্সিডেন্টের পর থেকে ও নিজেও আর ড্রাইভিংয়ে বসতে ঠিক কনফিডেন্স পায় না।
ভারী সাজগোজ করতে একেবারেই পছন্দ করে না ভাস্বতী। তবে আজ বিয়ে বাড়ি যাচ্ছে বলে হয়তো প্রসাধনীর ছোঁয়া লেগেছে। নীল কাঞ্জিভারম আর অক্সিডাইজ মেটালের অলঙ্কারে সজ্জিত 3 বছরের পুরনো বউকে আবার কেমন যেন অচেনা লাগছে। কি দেখছিস? উত্তরে দুটো আঙুল তুলে তারিফ সূচক মুদ্রা দেখায় অপূর্ব। গজদন্ত বের করে মুচকি হাসল ভাস্বতী। প্রসাধনের প্রশংসা করলে খুশি হয় না এমন নারী বিরল। তোকে না একটা চুমু খেতে ইচ্ছে করছে। ভালোবাসাটা আপাতত জমিয়ে রাখো, তোর পিলে রোগী ড্রাইভার ফিরে আসছে। ঘাড় নেড়ে হাসতে হাসতে বলল ভাস্বতী। পেটে হাত বোলাতে বোলাতে কেশবলাল ধীরে সুস্থে এসে গাড়িটা স্টার্ট করলো। আজ সকাল থেকে তবিয়ত বিগড়ে আছে। একটা দিন রেস্ট নিতে পারলে ভালোই হতো, কিন্তু মালিকের ডাক এড়ানো সম্ভব হলো না শেষমেশ। সবই এই পাপি পেট কা সওয়াল। আর সেই পেটই কিনা যেমন ভোগাচ্ছে। গিয়ার চেঞ্জ করে অ্যাক্সিলারেটর থ্রটলে কিঞ্চিত বলপ্রয়োগ করে কেশবলাল। সময় মতো পৌঁছতে না পারলে ওর কমিশন আর রেপুটেশন দুটোই যে ব্যাঘাত করবে সেটা ওর থেকে আর ভালো কেই বা জানে। পানাগড় এখনও ঘণ্টাখানেকের পথ। আজকে গাড়িটায় ও আগে কখনো হাত দেয়নি। শুনেছে নাকি কিছু গড়বড় আছে। এখনও অবধি মাইলখানেক পথ বেশ ভালোই টেনেছে, যদিও সমস্যাটা অন্য জায়গায়। গাড়িটা সেকেন্ড হ্যান্ড হলেও খুব বেশি পুরনো নয়। তবে কানাঘুষে শুনেছে कुछ 2 या 3 साल पहले हाईवे पर कोई बड़ा सा एक्सीडेंट हुआ था इस कार का। সবারই যারা ছিল সবাই স্পটেড। রিপেয়ারের পর 2-3 হাত ঘুরে এখন ও সেন্টারে ভাড়া খাটে গাড়িটা। তবে তেমন কোনো খারাপ রিপোর্ট অবশ্য আজ অবধি কেউ করেনি কখনো। কিন্তু মাঝে মধ্যে নাকি রাত বিরেতে ব্যাকসিট থেকে মৃদু ফিসফাস আওয়াজ শুনেছে কেউ কেউ। মালিক কখনো এসব গুজবে কান দেয়নি, কারণ অনেক ড্রাইভারই রাতে অল্প বিস্তর সুরাসক্ত থাকে। কাজেই বজরংবলীর ভক্ত কেশবলাল আজীবন নেশা ভাঙ স্পর্শ করেনি। তবে আজ সন্ধ্যের পর থেকে ওর কানেও যেন হালকা শব্দ কিছু ভেসে আসছে পেছন থেকে। মনে মনে হনুমান চালিসা পাঠ করতে করতে স্টিয়ারিংটা শক্ত হাতে চেপে ধরে রিয়ার ভিউ মিররে চোখ রাখে কেশবলাল। কিছুটা নিকোটিন পোড়া গন্ধ আর দুটো নিভন্ত লাল জ্বলন্ত বিন্দু ছাড়া বিশেষ কিছুই ওর চোখে পড়ল না। রাস্তার ধারে একপাশে ছিটকে পড়া ট্রাইপডটা সযত্নে তুলে নিল শুভ্র। চোখের সামনে এনে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। 2-1 জায়গায় মাইনার একটু ক্র্যাক পড়েছে, তবে রাবার কোটিং গ্রিপ ছিল, তাই বেশি ক্ষতি হয়নি। এখনও দিব্যি ব্যবহার করা যায়। কি সৌভাগ্য যে ডিএসএলআর ক্যামেরাটা এখনও ট্রাইপডে ফিট করা হয়নি, নইলে এতক্ষণে ওটারও নিশ্চিত গঙ্গাযাত্রা লেখা ছিল। কয়েক পা হাঁটাহাঁটি করতেই বাঁ পায়ের গোড়ালির কাছে একটা চিনচিনি বেদনা অনুভব করল। অবশ্য সদ্য সদ্য যে ফাঁড়াটা কাটিয়ে এসেছে তার তুলনায় এটা সামান্যই বলা চলে। দুহাতের কনুইতেও অল্প বিস্তর ছড়ে গিয়ে জ্বালা জ্বালা করছে। ব্যাকপ্যাক থেকে
ছোট জলের বোতলটা বের করে সাবধানে জায়গাগুলো ধুয়ে নিল শুভ্র। কি আশ্চর্য নির্জন পাড়া রে বাবা! একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এইমাত্র, অথচ কাউকে ছুটে আসতে দেখা গেল না। নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এসেছি গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা সুন্দর নতুন অনুগল্প নিয়ে। আপনাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য, লাইক, কমেন্ট এবং শেয়ারে সত্যিই আমরা দিনের পর দিন সমৃদ্ধ হচ্ছি। এভাবে আমাদের পাশে থাকুন। আর প্রতিবারের মতোই গল্প শুরুর আগে চ্যানেল সাবস্ক্রাইব করার ছোট্ট অনুরোধ জানিয়ে গেলাম। আসুন শুরু করা যাক আজকের ভৌতিক অনুগল্প, নবাবের কাবাব। বাংলার এক উঠতি ফুড রিভিউ ইউটিউবার হিসেবে শুভ্র ইতিমধ্যে বেশ কিছুটা পরিচিতি পেয়েছে। মাস ছয়েক আগে পাওয়া সিলভার প্লে বাটন ওর আত্মবিশ্বাস আর জনপ্রিয়তা দুটোই বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়ার দৌড়ে দূরত্ব আর সামান্যই। ইচ্ছে ছিল উপার্জন বাড়লে এবার কলকাতার বাইরের জেলা অথবা ভিন রাজ্যগুলোতেও পাড়ি দেবে। কিন্তু বিধিবাম, হঠাৎ মহামারী আর লকডাউনে যৌথ করাঘাতে মাস তিনেকের জন্য সব পরিকল্পনা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। কিছুদিন হলো লকডাউনে ম্যারাথন পর্ব শেষ হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন, যদিও পাবলিক ট্রান্সপোর্ট এখনও যথেষ্ট অনিশ্চিত। শুভ্র উপার্জন এখনও ততটা বলিষ্ঠ নয় যে নিজের বাহনের ভরসায় দূরে কোথাও পাড়ি দিতে পারবে। তাই মোটামুটি কলকাতা শহর বা শহরতলির আশেপাশে ফেমাস ফুড স্টপগুলোই আপাতত এক্সপ্লোর করার জন্য বেছে নিয়েছে। অতিমারির প্রকোপে স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট বিজনেস যে ভীষণ রকমের নাড়া খেয়েছে তা 2-4 দিন ঘোরাঘুরি করতেই বুঝতে পারল শুভ্র। অনেক ভালো ভালো জায়গায় এখনও ঠিকমতো ওপেন হয়নি। হোম ডেলিভারির অ্যাপগুলোর দৌলতে কোনো রকমে টিম করে জেগে রয়েছে। কবে যে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও কেউ বলতে পারে না। আজ ও ডক এলাকার যে প্রান্তে এসেছে সেখানে নিজের উদ্দিষ্ট জায়গাটা আদৌ খোলা পাবে কি না সে ব্যাপারে এখনও অনিশ্চিত। তার উপর ক্যাব থেকে নামতে না নামতেই যা তা রকমের একটা বিপর্যয় হয়ে গেল। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত বেগে ছুটে আসা একটা বেপরা বাইককে পাশ কাটাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল একপাশে। সজোরে ল্যাম্পপোস্টে মাথাটা ঠোকা গেল আর হাতে ধরা ট্রাইপডটা ছিটকে গেল খানিক দূরে। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা কেমন ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল। সমে ফিরতে আরও বেশ খানিকটা সময় লাগলো। আজকের মতো ট্রিপ ক্যান্সেল করে ফিরে যাবে কিনা ভেবে নিয়ে দেখলো এতদূর যখন এসে গিয়েছে তখন একবার অন্তত খোঁজ নিয়ে দেখাই যাক নবাবের দোকানটা আদৌ খুলেছে কিনা। সেরকম হলে পরে না হয় আবার আসা যাবে। গুগল ম্যাপের লোকেশনটা এখনও হাঁটা পথে মিনিট 3 দূরে। কর্তব্য স্থির করে সেদিকেই মন্থর পায়ে এগুলো শুভ্র। উৎকৃষ্ট আর অথেন্টিক মোগলাই খানার জন্য একসময় এখানকার পথঘাট গমগম করত। শোনা যায় বর্তমানের বিখ্যাত ফুড জয়েন্টগুলো এই অঞ্চলের বিরিয়ানি আর কাবাবের পুরনো রেসিপিগুলোকে ফলো করে মাত্র। শুভ্রর আজকের লক্ষ্য তেমনই একটা সুপ্রাচীন কাবাব আউটলেট। গুজব আছে দোকানের প্রকৃত প্রতিষ্ঠাতারা নাকি স্বয়ং নবাব ওয়াজেদ আলীর জন্য কাবাব বানাতেন। অবশ্য সেই জনশ্রুতির জন্যই দোকানের নাম নবাবের কাবাব হয়েছে কিনা তা বলা মুশকিল। দোকানের সামনে পৌঁছে অবশ্য বেশ হতাশ হতে হলো শুভ্রকে। ঝাঁপ বন্ধ। লকডাউনের পর থেকে আদৌ খোলা হয়েছে কিনা সেটাও বোঝা মুশকিল। পথ চলতি 2-1জনকে জিজ্ঞাসা করেও যখন বিশেষ কিছু লাভ হলো না তখন ফেরার পথ ধরাটাই শ্রেয় মনে হলো। মিনিট খানেক এদিক ওদিক পায়চারি করে বন্ধ দোকান আর তার আশেপাশের কয়েক মিনিটের ভিডিও ফুটেজ নিয়ে রাখলো শুভ্র। ক্যামেরাটা অফ করে ব্যাগে রাখতেই যাচ্ছিল এমন সময় পেছন থেকে কারোর ডাক শুনে ফিরে তাকালো। किसी को ढूंढ रहे हैं क्या साहब? না না, কাউকে খুঁজছি না। আসলে এই দোকানটাতেই এসেছিলাম, কিন্তু এখন তো ये दुकान तो बहुत दिन से ही बंद पड़ा है। হ্যাঁ, সেটাই তো দেখছি।
আচ্ছা, এই দোকানের ওনার মানে মালিক বা কর্মচারীদের কেউ কি আশেপাশে থাকেন? যদি একটু কথাও বলা যেত। শুভ্রর কথা শুনে অশীতিপর মানুষটা একটু বিষণ্ণ হাসলেন। রুগ্ন শীর্ণ চেহারা, গালজোড়া অযত্ন লালিত রুক্ষ সাদা দাড়ি, পরনে মলিন পাঞ্জাবি আর সবুজ লুঙ্গি। दुकान मेरा ही है साहब, आपको किससे मिलना है? বাবা, এ তো মেঘনা চাইতেই জল। মুহূর্তে ব্যাকআপ প্ল্যান কষে ফেলল শুভ্র। কাবাব টেস্ট করতে পারুক না পারুক, দোকানের মালিকের যদি অন্তত একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে পারা যায়, তাহলেও আজকের ট্রিপটা পুরোপুরি মাঠে মারা যাবে না। প্রাথমিক পরিচয় পর্ব মেটার পর ভদ্রলোক শুভ্রকে আমন্ত্রণ জানিয়ে বললেন, पीछे इस गरीब का मकान है, आप इतनी दूर से यहाँ पर आए, थोड़ा हमें भी मेहमान नवाजी का मौका दीजिए। আলাপচারিতার বাকি পর্ব দোকানের পিছনে মালিকের পুরনো বাড়ির জরাজীর্ণ দাওয়ায় বসে হলো। বৃদ্ধ বাবর আলী শাহ এখন একাই থাকেন। বছর 5 আগেই বিবিজানের ইন্তেকাল হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা সব দূরে দূরে থাকে, কেউ কেউ খোঁজ নেয়, আবার অনেকেই নেয় না। দোকানের জনপ্রিয়তাও আর আগের মতো নেই। পুরনো কর্মচারীরা অনেকেই এখান থেকে কাজ শিখে পরবর্তীকালে নিজেদের দোকান রেস্টুরেন্ট বানিয়ে চলে গিয়েছে। সামান্য কিছু স্টাফ নিয়ে যাও বা কোনো মতে চলছিল দোকান। লকডাউনের পর থেকে সেই টিমটিমে চিরাগও বোধ হয় চিরতরে নিভে গিয়েছে। কথাগুলো বলতে বলতে বৃদ্ধ বাবর আলীর শীর্ণ গাল বেয়ে ক্ষীণ অশ্রুর ধারা নেমে এলো। শুভ্রর মনও সিক্ত হয়ে উঠল। ওর ফুড রিভিউয়ের কেরিয়ারে এখনো অবধি এমন কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। সাক্ষাৎকার শেষ করে ক্যামেরা আর মাইক্রোফোন গুছিয়ে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। বাবর আলী ওকে বসিয়ে মিনিট 15 হলো ভেতরের ঘরে অদৃশ্য হয়েছে। একবার হাঁক দিয়ে ওনাকে ডাকবে কিনা ভাবতে ভাবতেই ম্যাজিকের মতো সামনে ধুমায়মান 1 প্লেট কাবাব নিয়ে ভদ্রলোক হাজির। घर में थोड़ा सा गोश्त था, ऊपर वाला भी नहीं चाहते मेहमान खाली पेट लौट जाए, बहुत दिन बाद इधर कोई आया। বৃদ্ধের মুখে তৃপ্তি আর কণ্ঠের আকুতিতে কোথাও যেন আপনজনের ভালোবাসা মেশানো ছিল। তাই আর বারণ করতে পারল না শুভ্র। শাহী কাবাবের সুগন্ধে চারপাশ তখন ম ম করছে। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ওয়াটগঞ্জ থানার পুলিশ যখন অকুস্থলে পৌঁছল, তখন চারপাশে ভিড় জমে গিয়েছে। ম্যাসিভ হেড ইনজুরি, স্পট ডেথ। ঘটনাস্থলের মৃত ছেলেটির নিথর দেহের পাশের ব্যাগ থেকে পরিচয়পত্র মিলেছে, শুভ্র চক্রবর্তী। ওনার আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আশ্চর্যের বিষয় হলো, ব্যাগ থেকে উদ্ধার হওয়া বাকি জিনিসপত্রের সাথে যে ক্যামেরাটা পাওয়া গিয়েছিল সেটা কিন্তু তখনও সচল ছিল, যেন এইমাত্র কেউ শ্যুট করার জন্য রেডি করে রেখেছে। তবে রেকর্ডিংয়ে যে একমাত্র ভিডিও ফুটেজটা পাওয়া গিয়েছে সেটা যে অনেক দিন আগে শ্যুট করা হয়েছে সে ব্যাপারে পুলিশ নিঃসন্দেহ। কারণ 5 মাস আগে দোকানের একমাত্র মালিকের মৃত্যুর পর থেকেই নবাবের কাবাব স্টল চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। দেখো বাপি, দেখো তোমার লাগানো সেই বগনভেলিয়াগুলো কি অসাধারণ লাগছে। উচ্ছ্বসিত মিমি ওর বাবার হাত ধরে টানতে টানতে বাগানের এক প্রান্তে নিয়ে গেল। অযত্ন লালিত লতাগুল্ম এতদিন শুধুমাত্র প্রকৃতির হাত ধরে একটু একটু করে মর্জি মাফিক বেড়ে উঠেছে। লাল গোলাপি আভায়
পত্র পুষ্পে এখন নিজেদের অপূর্ব সৌন্দর্য বিকিরণে এতটুকু কুণ্ঠিত নয়। পরম মমতায় গাছগুলির শরীর স্পর্শ করে এখনো যেন সেই আগের মতোই রোমাঞ্চিত বোধ করলেন পুলকবাবু। সাথে একটু একটু করে হৃদয়ের অন্তঃস্থলে পুঞ্জীভূত হতে লাগলো বিষাদের কণা। বাগানটা বড় সাধের জায়গা ছিল ওর। একটি আগাছা দেখলেও সাথে সাথে সমূলে উৎপাটিত না করা পর্যন্ত স্বস্তি হতো না। আজ এতদিন পর ফিরে এসে খানাখন্দ আর ঝোপঝাড়ে ঢেকে যাওয়া বিবর্ণ চেহারা দেখে মনটা ক্রমশ ভারী হয়ে এলো। নীলিমার সঙ্গে অকাল বিচ্ছেদের হৃদয় বিদারক পর্বটি না ঘটলে হয়তো এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা কোশমিনকালেও ভাবতে পারতেন না। ক্ষীণ মন্ত্রোচ্চারণের শব্দ আর অগরুর কড়া গন্ধে চারপাশের পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠেছে। ভেতর বাড়িতে বোধহয় এতক্ষণ আত্মীয় পরিজনও একে একে আসতে শুরু করে দিয়েছে। আর যে দেরি করা যায় না। কিন্তু মেয়েকে ডাকতে গিয়েও থমকে গেলেন পুলকবাবু। এতদিন পর এখানে ফিরে এসে মিমিও যেন নিজের ফেলে আসা বাল্যকালের স্মৃতির সাথে একাত্ম হয়ে গিয়েছে। রঙিন পোশাকে ঠিক যেন একটা মিষ্টি প্রজাপতির মতোই চারপাশে উড়ে বেড়াচ্ছে। কালচক্রের অমোঘ নিয়মে সময় আর পরিবেশ বদলে গেলেও কিছু চিরন্তন অনুভূতি আজও সেই আদি অকৃত্রিম। পরিচিত মুখের সারি পেরিয়ে একসময় অন্দরমহলে প্রবেশ করলেন দুজনে। চারপাশে প্রিয়জনের সাজানো পুষ্পস্তবকের শ্রদ্ধা জ্ঞাপন। বাতাসে মৃদু বিষাদের সুর। কেউ কেউ নিচু স্বরে পারস্পরিক আলাপচারিতায় ব্যস্ত। চওড়া দালানের এক প্রান্তে ফুলে ফুলে সাজানো ফ্রেমের ওপাশে দেখতে পাওয়া গেল নীলিমার ব্যথাতুর মুখটি। হৃদয়ে বিচ্ছেদের তীব্র মোচড় অনুভব করলেও আজ আর সেই ফ্রেমের দুর্লঙ্ঘ চৌকাঠ ডিঙিয়ে বিপরীত জগতে প্রবেশের অধিকার নেই ওদের দুজনের। বিগত এক দশকের শোকের ভার খানিক প্রশমিত হলেও পথ দুর্ঘটনায় অকাল মৃত স্বামী ও কন্যার বিচ্ছেদের ছাপ আজও তীব্র প্রতীয়মান নীলিমা দেবীর চেহারায়। প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই কাঁচের ফ্রেমের ওপাশের জগতে প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হওয়ার। সেই ইচ্ছে আজও পূর্ণ হয়নি তার। পুলকবাবু, মিমি, নীলিমা দেবী, এদের মাঝের দুই পৃথিবীর দুর্লঙ্ঘ ফ্রেমের চৌকাঠ পেরোতে না পারার হতাশায় নিষ্পলকে শুধু পরস্পরের দিকে চেয়ে থাকেন সবাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।